গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দুই সমন্বয়কে গোপালগঞ্জে পিটিয়ে একদম অন্যদিকে নিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে, আর যারা সমন্বয়ক ছিল ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ পালাইছে, সার্জিস পালাইছে, তারপরে নাহিদ, সবাই পালিয়ে চলে গেছে। আর স্বৈরাচার হাসিনা দেশে ঢুকতেছে, আজকে বাংলাদেশে ঢুকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল 5ই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে। আরে ভাই, সেই ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়া আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে সকালে একটা গাড়ি। আওয়ামী লীগের ব্যাপারে 24 ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন, এবং 24 ঘন্টাই থাকতে হবে, মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন, ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে। ওরা এরকম 30 তারিখ আসবে, 0 পয়েন্টে আসবে, সুদের টাকায় আনবে, এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসে, বিশেষ করে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। সেই বৈঠকের পরিকল্পনার কোনো অংশ তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছে। তারা কিভাবে দেশে ফিরে আসবে, কি করতে চায়, প্রশ্ন হচ্ছে তাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছে এবং যথারীতি ভারতের গণমাধ্যম তাদের বক্তব্য আমাদের সামনে আনছে। একটা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সবাইকে জানাইয়া টানাইয়া এই পরিকল্পনা যখন সামনে আসছে, প্রশ্ন হচ্ছে আসলে এদিনকে এই ঘটনা ঘটবে, অথবা পলাতক থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি এই ডাকে সামনে আসবে কিনা। তবে ডাক দিছে কে? মুক্তিযোদ্ধা মন্ত্রী। তারা যেভাবে কথা বলতেছে জিয়াবাদ, মুজিববাদ, আরে বাবা, তোরা তো কোনো বাবার সন্তান, তাই না? এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন মুজিববাদ আর জিয়াবাদই ছিল বাংলাদেশে। তোর বাবাও না, মানে আমার। যে কোনো সময় ফুরুত করতে পারেন, যে কোনো সময় উড়াল দিতে পারেন, যে কোনো সময় চলে যেতে পারেন। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগ। ট্রাম্পের ভয় ইউনূস মিয়া পেয়ে গেছে। কোথায় যাবেন ইউনূস? যেখানেই যান বাংলাদেশে ফিরছেন না, এটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায়। দেখার বিষয় হচ্ছে এদেরকে কবে পিটাইবো, বাস এই দিনটার আশায় রয়েছে প্রতিটি সমন্বয়ক। তারা ভাবে এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের সবার, কিন্তু এরা হয়তোবা ভুলে গেছে যে আওয়ামী লীগ দলটা হচ্ছে 47 সালের দল। এই দলটার কোটি কোটি জনগণ আছে, কোটি কোটি ভোটের অধিকারী। আমরা যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের মাটিকে জঙ্গিবাদের আস্তানা হিসেবে আমরা ব্যবহার করতে দিব না। আমরা আরো হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই যে আপনি সময় থাকতে আপনি পদত্যাগ করুন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেন। আর যদি সেটি না করেন, আপনি মনে রাখবেন আপনি কিন্তু পালাবার পথ পাবেন না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বঙ্গবন্ধু কন্যার জন্য অপেক্ষা করছে, আপনাকে গণদোলায়। চারিদিকে শুধু সমন্বয়কদেরকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। যমুনা টিভির একটা নিউজ দেখলাম, সেখানে সমন্বয়কদের উপর হামলা করা হয়েছে গোপালগঞ্জে এবং সমন্বয়কদেরকে গণধোলাই করা হয়েছে। তো বন্ধুরা, এটা কতটুকু সত্য নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত, সেই সাথে থাকতেছে এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন তার আপডেট খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। এই সংগঠনের সাথে আমার জীবনের 4 বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে। আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। তাই সত্যি বলতে, এই যখন এই স্ট্রাগল চাকরির ফেস্টিতে আপনার আসতে হবে, যে ভাইদের কথা শুনে আজকে আপনি এখানে যান, ওখানে যান, এটার বিরুদ্ধে দাঁড়ান, এটার বিরুদ্ধে কথা বলেন, এটার বিরুদ্ধে কমেন্ট করেন, বিশ্বাস করুন এরকম সিঙ্গেল একটা ভাইকে আপনি আপনার ওই প্রয়োজনে পাবেন না। আপনার একটা চাকরির ক্ষেত্রে সুপারিশে পাবেন না, কোথাও পাবেন না। ইভেন এটা তো অনেক দূরের কথা, আপনি ঢাকা মেডিকেলে গিয়ে একটা সমস্যায় পড়েন, ওই ভাইদেরকে ফোন দিলে ওই ভাইরা ফোন রিসিভ করবে না। এটাই বাস্তবতা, আমরা এখানে 6 বছর কাটিয়েছি, আমরাই দেখেছি। তাই সত্যি বলতে, এই যখন এই স্ট্রাগল চাকরির ফেস্টিতে আপনার আসতে হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তখন আপনাকে এই অন্যায়, চরম অন্যায়ের শিকার হতে হবে। তাই আমি বিশ্বাস করি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা ততটুকু বিবেকবান, আপনার ওই বিবেকটুকু রয়েছে, আপনার দেশের অন্যতম সেরা মেধাবী। আপনারা এটুকু বিবেচনা করবেন যে আপনার নিজের জন্য, এই প্রজন্মের জন্য কিংবা দেশের জন্য আপনার কোন জায়গাটিতে যাওয়া উচিত, কোন দাবিটিতে সমর্থন করা উচিত। সবকিছু ফেসবুকে বলে হবে না, মাঝে মাঝে রাজপথে নেমে আসতে হবে। আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি আমাদের ওই ফাইট করেই নিতে হবে। এই জন্য সময়ের প্রয়োজনে আপনাকে অবশ্যই রাস্তায় নামতে হবে। তাই স্বাধীনতার এই
53 বছর পরে এসে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে সেই সংগঠনকে উদ্দেশ্য করে, যেই সংগঠনের সাথে আমার জীবনের 4 বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে। আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। কেন বলছি? কারণ এই মুহূর্তে বাংলাদেশে তাদের ছাত্রদের সাথে সম্পৃক্ততা তুলনামূলকভাবে বেশি অন্য সংগঠনের চেয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আমার যে সংগঠনের সাথে আমার 4 বছরের স্মৃতি রয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদে যে প্রতিনিধিত্ব করেছি ছাত্রলীগের সেই প্যানেল থেকে। কিন্তু আজকে আফসোস হয় কোথায়? তারা সাধারণ শিক্ষার্থীদের মনের প্রাণের যে দাবি সেটা বুঝে না, সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট কোন দিকে সেটা বুঝে না। বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি, সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি। বঙ্গবন্ধু কখন আমার হলো? একজন মানুষকে কখন আমার বলি? যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয়, অনুকরণীয় হয়ে ওঠে, যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে। কিভাবে বিভিন্ন গল্প, কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন, সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই। 1967 সালের কথা। বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ। বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তার পরিবার, সাথে ছিল 2 বছর বয়সের শেখ রাসেল। শেখ রাসেল বঙ্গবন্ধুকে বলল, বাবা বাড়ি চলো। বঙ্গবন্ধু বলল, তুমি তোমার মায়ের বাড়িতে যাও, আমি এখানে থাকি, আমাকে মাঝে মাঝে দেখতে এসো। এরপরে কারাগারে রোজ নামছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদেরও খারাপ লাগে, আমাদেরও কষ্ট হয়, কারণ শত হলো আমরা মানুষ, শত হলো আমি ওর জন্মদাতা পিতা। বঙ্গমাতা একবার আফসোস করে বলেছিলেন, মানুষটাকে আর কত অত্যাচার করবে? জেল থেকে বের করে জেল গেটে এনে আবার অন্য একটি মামলায় জেলে ভরে দেওয়া হয়। 54 যুক্তফ্রন্টে নির্বাচনের কথা। বঙ্গবন্ধু গোপালগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে যাবেন শুনে এক বৃদ্ধা ঘন্টার পর ঘন্টা সেই রাস্তায় দাঁড়িয়ে রইলেন। কখন বঙ্গবন্ধু আসবেন? বঙ্গবন্ধুকে নিয়ে তিনি তার কুঁড়ে ঘরে যাবেন, সেই কুঁড়ে ঘরে তাকে এক বাটি দুধ খাওয়াবেন, আর 4 আনার নির্ভেজাল ভালোবাসা তার হাতে ধরিয়ে দেবেন তার নির্বাচনের জন্য। 1972 সালের 8 জানুয়ারির কথা। বঙ্গবন্ধু তখন লন্ডনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন। বিকেল 5টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন। প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন? সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত। একবার ভাবুন তো, যে ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন ও শোষণ করেছে, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায়, এই কথা বলে, তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয়। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে, তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও, আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আর আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। শেখ মুজিবরকে নিয়ে এত ভালো বক্তব্য, মানে আপনার কলিজায় লাগার মতো বক্তব্য, শেখ রাসেলকে নিয়ে এত সুন্দর বক্তব্য, আর সেই সার্জিস এখন আইসা আপনার মানে বাংলাদেশের মোস্ট ক্রিমিনাল যিনি থাইকা থাকে সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর শেখ রাসেলকে নিয়েও তিনি কি অনেক কটূক্তি করে কথা বলে, মানে ছোট্ট একটা বাচ্চা শেখ রাসেল। কেমনে কি ভাই এই সার্জিস, তিনি মানে কি লেভেলের যে মীর জাফর ভাই। যদি কেউ আপনারা জীবনে মীর জাফর না দেখে থাকেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে আপনারা হারে হারে টের পেয়ে যাবেন যে ভাই মীর জাফর কারে কয়। বিশেষ করে এই জেনারেশনের পোলাপানদের,
মানে আমরা কিংবা আমাদের যে ছোট যে আছে কিংবা আমাদের সিনিয়র যারা আছে এই জেনারেশনের মানুষদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মীর জাফর কাকে বলে, কত প্রকার এবং কি কি। এই সার্জিসকে দেখলেই বোঝা যায়, বুঝতে পারছেন? মানে তিনি ক্ষমতার লোভে ছাত্রলীগ ছিল এবং বঙ্গবন্ধুর এত সুন্দর মনে করেন ভাষণ, এত মানে কলিজায় লাগার মতো একটা বক্তব্য ছিল তার। আর তিনি আইসা বর্তমান কি স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার বঙ্গবন্ধু, তারপরে আপনার এইটা সেইটা নাকি? হ্যাঁ, হাই রে ভাই, গিরগিটি মীর জাফরগিরি কত প্রকার আর কি কি। এই ভিডিওটা থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি? এই ভিডিওটা থেকে আমরা এই বিষয়টাই শিক্ষা নিতে পারি যে আওয়ামী লীগের ভিতরে ভবিষ্যতে কোনো হাইব্রিড নেতাকর্মী কিংবা কোনো জনগণ, কোনো সমর্থককে অ্যালাউ করা যাবে না। তাহলে কি এভাবেই মনে করেন আওয়ামী লীগের পতন হয়ে যাবে বা বর্তমান এই অবস্থা হয়ে যাবে। এটা থেকে যদি আমরা এই বিষয়টা এখন পর্যন্ত শিক্ষা না নিতে পারি, তাহলে ভাই আপনার, আমাদের এবং আমাদের দেশের সবার একই অবস্থা। এবং আমি দিন শেষে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে জামাত ইসলাম কিংবা জামাত শিবির কিংবা বিএনপি, আপনার জাতীয় পার্টি, নাগরিক কমিটি, বিভিন্ন আদার্স বা আরো অন্যান্য যে দলগুলো আছে, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে এই মীর জাফর, ওকে আসলে চিনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উনি ক্ষমতার জন্য সবকিছুই করতে পারে। মানে তিনি যদি মনে করেন কলা গাছে যায়, তিনি কলা গাছের মনে করেন কালার তিনি ধারণ করতে পারে। তিনি যদি গর্তের তলে যায়, আপনার মাটির কালার মনে করেন হয়ে যেতে পারে। মানে কি, তিনি একটা গিরগিটি। এই ধরনের গিরগিটি আর হচ্ছে মীর জাফরদের আমাদের খুব ভালোভাবে মনে করেন চিহ্নিত করতে হবে। আর এদেরকে বাংলার মাটিতে সর্বোচ্চ যে আইনের সাজাটা, এদেরকে এটাই মনে করেন দিতে হবে। আমার মনে হয় যে এদের সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি, আর কিছু না। আমার মনে হয় সর্বোচ্চ সাজা। কারণ জুলাইতে আর আগস্টে যে পরিমাণ গণহত্যা করছে, আর শেখ মুজিবুর নিয়ে উনি যে এত ভাষণ সুন্দর, হ্যাঁ, আর সেই শেখ মুজিবুর রহমান কি তাকে জুতার মালা দিয়ে মনে করেন হেসরাইতে মনে করেন নামাইছে। ইভেন শেখ মুজিবুর রহমানের মাথায় কি উঠা প্রস্রাব পর্যন্ত করছে। আরে আওয়ামী লীগ যদি দুঃশাসন করে থাকে শেখ হাসিনার কারণে, শেখ হাসিনা দুঃশাসন করছে, কিন্তু বঙ্গবন্ধুর দোষটা কোথায় ছিল? আপনারা বঙ্গবন্ধুকে কেন অপমান করলেন বলেন? বঙ্গবন্ধু তো কোনো দোষ ছিল না? দোষ ছিল? দোষ ছিল না। তারকে কেন এইভাবে অপমান করলেন বলেন? দোষ করে থাকলে শেখ হাসিনা করছে, বঙ্গবন্ধু করছে? বঙ্গবন্ধু করে নাই। আসলে আমরা নির্লজ্জ জাতি। আমরা আমাদের মানে কপালে যে কি আছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। সত্যি বলতেছি, আল্লাহ ভালো জানে। আমাদের বাঙালি জাতির একটা জাতীয় খেলা আছে না, কাবাডি। মানে একজন যদি সামনের দিকে এগিয়ে যেতে চায়, আর আমরা তাই না কেমনে মনে করেন তারা ধরে রাখতে পারবো, এটাই হচ্ছে আমাদের জাতীয় খেলা। বুঝতেছেন আমরা কোন বাঙালি জাতি আর আমাদের জাতীয় খেলা কি? মানে কি ওরে সামনে যেতে দেওয়া যাবে না। যদি সে যেতে চায় তাকে পাও ধরে পেন ধরে লাগে তার উলঙ্গ করে ফেলাও, কিন্তু তারে আটকাইতে হইব। এটাই হচ্ছে আমাদের জাতীয় খেলা। আর সেই জাতীয় খেলা আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজার ভিতরে ঠিক একই মনে করেন। আমাদের আত্মা, শরীর, ব্যবহার সবকিছু আমাদের একই হয়ে গেছে। হায় আফসোস, হায় আফসোস। আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাই, এই ধরনের মীর জাফরদের আমাদের বাংলার মাটিতে অতি দ্রুত বিচার। জনগণের জন্য উদযাপন করার মতো একটা খুশির খবর দিয়েছেন উপদেষ্টা মাহফুজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। সাফ কথা। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি হবে না এটা জনগণ ডিসাইড করবে, অথবা এই বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, সময় বলে দিবে। নানান কথাবার্তা শুনেছি, অ্যাম্বিগিয়াস কথাবার্তা, স্পষ্ট কথাবার্তা সরকারের পক্ষ থেকে আমরা শুনেছি। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারের পক্ষ থেকে, সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। আপনি কি মনে করেছেন যে এই উপদেষ্টা মাহফুজরা
এরা কি ঘাস খেয়ে উপদেশটাকেই করে? না, এরা হিসাব নিকাশ করে জেনে বুঝে প্ল্যান পরিকল্পনা করে কথা বলছে। অতএব নির্বাচন কমিশন কি বলল, সরকারের এই উপদেশটা কি বললো, সেই উপদেশটা কি বললো, ডক্টর ইউনূসের প্রেস সচিব কি বললো, ডাজেন্ট ম্যাটার। উপদেশটা মাহফুজ বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং জনগণ এটা চাই, এটাই জনগণের চাওয়া। অতএব আপনারা বিজয় উদযাপন করতে পারেন। দর্শক, এখানে একটা কথা আমি বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেমন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সরকার বাধা দিল না, আমরা কি করব, আওয়ামী লীগকে যেখানে দেখব সেখানে পেটাবো। তারপরে কি প্রচার হবে যে বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি, কোনো প্রার্থীকে প্রচারণা চালাতে দেওয়া হয়নি, তাদেরকে পিটানো হয়েছে। আপনারা কি এটা চান? সরকারকে এটা হতে দিবে না? দেখেন একটা সহজ হিসাব, যেমন আওয়ামী লীগকে কি কোথাও অফিস খুলতে দেওয়া হচ্ছে বাংলাদেশে? হচ্ছে না। আওয়ামী লীগ কোনো সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে? হচ্ছে না। তাহলে যদি এখন প্রশ্ন করি, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেননি, তাহলে তাদের অফিস কেন খুলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কেন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না? এটা 2 নম্বরই না? আবার আওয়ামী লীগ বেছে বেছে চাকরি থেকে সরানো হচ্ছে কেন? তারা তো নিষিদ্ধ না। নিষিদ্ধ করার আগে এগুলো করবেন কোন যুক্তিতে? এই জন্য অনেক প্যারাডক্স থাকে। এই জন্য আমরা বলবো যে যৌক্তিক হচ্ছে সরকার সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে এটা নিয়ে কোনো প্যারাডক্স থাকবে না, কোনো পাল্টা প্রশ্ন করা যাবে না। এবং জনগণের চাওয়া এটা, সুষ্ঠু নির্বাচন করতে হলে, রক্তারক্তি ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার থেকে বিরত রাখতেই হবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বিএনপি, জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে, এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। দেখেন, বিএনপিকে কিন্তু বাংলাদেশপন্থী বলছে, বিএনপিকে কিন্তু এখানে ডিনাই করা হয়নি। নানান কথাবার্তা হচ্ছে, নাহিদ ইসলাম বিএনপি 111 যায়, মির্জা ফখরুল কথা বলেছেন, কিন্তু বিএনপি, জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে। বিএনপিকে বাংলাদেশপন্থী বলে সম্মান করেছেন মাহফুজ, কিন্তু এখানে আরো কিছু কথা আছে। বিএনপির একটা অংশ ডেফিনেটলি ভারতের দালালি করছে, ভারতপন্থী। এই জন্যে আগামী নির্বাচনে হতে পারে যে বিএনপি ভারতপন্থী অংশরা শেষ পর্যন্ত আসবে না, কিন্তু বিএনপির মধ্যে যারা বাংলাদেশপন্থী, জিয়াউর রহমানপন্থী, তারা ঠিকই নির্বাচনে আসবে। আগামী নির্বাচনে বিএনপির মধ্যে বিভাজন তৈরি হতে পারে। মাহফুজের বক্তব্য হয়তোবা সেই দিকে ইঙ্গিত হতে পারে। বাকশালে সুযোগ দেওয়া হবে না। এখানে আরেকটা কথা আছে, এই যে বিএনপি যে কথিত জাতীয় সরকারের কথা বলছে, ওটা এক প্রকার বাকশাল, যে সবাই জাতীয় সরকার। আপনার আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, তারপর যদি আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার করেন, তাহলে তো ওটা একটা বাকশাল, বিরোধী দলকে। আর আওয়ামী লীগকে বিরোধী দল করতে চাইলে সেটা আরেকটা অন্যায়। তাহলে বিএনপি এখন কোন সংকটে আছে বুঝতে পারছেন? ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেন, ফেসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দেওয়া জনগণ তাদের অধিকার পাবে না। এই জন্য এখন মাহফুজরা কিন্তু ন্যূনতম সংস্কার কথা বলছে, ব্যাপক সংস্কার। জনগণের যে চাওয়া সেগুলো হয়তো সব পূরণ করতে পারবে না, কিন্তু ন্যূনতম সংস্কার করতে হবে। বিএনপি ন্যূনতম সংস্কারও চায় না। তারা একদিকে বলছে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপি, আবার উপদেষ্টাদের না আপত্তি, আর একদিকে আবার দ্রুত নির্বাচন চায়। মানে কোন একটা সিস্টেম বন্দোবস্ত করার আগেই তারা নির্বাচন চায়। কিন্তু মোটামুটি সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ ভোট দিতে পারবে না। তাহলে দেখেন, এখানে সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ ভোট দিতে পারবে না, অধিকার পাবে না। এর অর্থ কি? অধিকারটা কে কেড়ে নিবে? আওয়ামী লীগ এসে কেড়ে নিবে? না, আওয়ামী লীগ তো আসতে পারবে না। মানে বিএনপি ভোট চুরি করবে, এই সন্দেহ সরকার আছে। এটা তো বুঝতে বেশি এক্সপার্ট হওয়া লাগে না, আমরা বুঝিয়ে দিচ্ছি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবে এদেশে হতে দেয়া যাবে না।
আর আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া যাবে না। এটার সহজ ইমপ্লিমেন্টেশন মেথড হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। হ্যাঁ, কমপক্ষে 15 বছর নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, বিচার করা, নিষিদ্ধ থাকা, তারপরে একটা রিকনসিলিয়েশনে আওয়ামী লীগকে আনা যায় কিনা সেটা নিয়ে ভাবা যাবে। কিন্তু আগামী 15 বছরে আওয়ামী লীগকে নিয়ে কোনো ভাবনার সুযোগ নেই। অতএব বিএনপি সোজা হয়ে যান, আওয়ামী লীগকে আনা। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, জয় বাংলা থাকবে কি থাকবে না, মুজিববাদ থাকবে কি থাকবে না, সেই বিতর্কের মাঝে জিয়াবাদকে বাদ দেওয়ার যে তত্ত্ব শুরু হয়েছে, সেই তত্ত্বের মাঝে আজকে দেখলাম চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনাগুলো কিভাবে ঘটছে সরকারের সমালোচনা করলেই সেটা সরকারের বিরুদ্ধে গেলেই সরকার এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু চতুর্দিকে শুরু হয়েছে, এবং বর্তমানে বাক স্বাধীনতা আছে কিনা সেই আলোচনাও চতুর্দিকে চলছে। বাক স্বাধীনতা কি আদৌ আছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম জয় বাংলা থাকবে কিনা, মুজিববাদ থাকবে কিনা, এই আলোচনার মধ্যে নাগরিক কমিটির যে আহ্বায়ক পাটোয়ারি সাহেব তিনি ঘোষণা দিয়েছেন জিয়াবাদও থাকবে না। জিয়াবাদ যখন থাকবে না তখন খালেদ মহিউদ্দিনের ঠিকানায় তিনি উপস্থিত হয়ে বলেছেন বিভিন্ন সমন্বয়করা যে কর্মকাণ্ডগুলো করছেন, সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন, সমন্বয়করা এত বিলাসী জীবন কোথায় থেকে যাপন করছেন, কিভাবে, কি এমন আলাদিনের চেরাগ পেয়েছেন। উপদেষ্টা মাহফুজ আলম তিনি গতকালকে সরকারি প্রোটোকল নিয়ে লক্ষ্মীপুরে গিয়ে জনসভা, গণসম্বর্ধনা, গার্ড অফ অনার এগুলো নিলেন কিনা সেই প্রশ্নের উত্তরে এক ধরনের দায় সারা গোছের মন্তব্য তাকে করতে শোনা গেল। জিয়াবাদ থাকবে না এই মন্তব্য যখন তিনি করেছেন, তখন উপদেষ্টা নাহিদ আলম মন্তব্য করেছেন দুদিন আগে যে বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এই কথা বলে বিএনপির রোষানলে পড়েছেন তিনি, এবং উল্টা যে সমালোচনাটা হচ্ছে তার এই কথার, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড মিলে যাচ্ছে। আওয়ামী লীগকে একদিকে ফ্যাসিস্ট বলে সেই একই কর্মকাণ্ড বর্তমান সরকার করছে এমন আলোচনা সমালোচনা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি পুঁজিতে, সরকারি টাকা খরচ করে যে আওয়ামী লীগের আমলে এমপি মন্ত্রীদের যে সফর আমরা লক্ষ্য করেছি, তরুণ নির্মাণ লক্ষ্য করেছি, হেলিকপ্টার বিমানে চড়ার যে ব্যাপারগুলো লক্ষ্য করেছি, সেগুলো এই সরকারের উপদেষ্টারাও করছেন এমন আলোচনা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্প্রতি হেলিকপ্টার সফর, তিনি এর কম্বল বিতরণকে কেন্দ্র করে 23 বার হেলিকপ্টারে চড়েছেন এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকে বলেন 30,000 টাকার কম্বল বিতরণ করার জন্য 10-12 লাখ টাকার হেলিকপ্টার ভাড়া দিয়েছেন তিনি। হেলিকপ্টার ভাড়া করা হয়েছিল স্কয়ার গ্রুপের হেলিকপ্টার। সেই হেলিকপ্টারের ভাড়া কোথায় থেকে এসেছে, সরকারি দপ্তর থেকে এসেছে কিনা, সেগুলো এক সময় তদন্তে বের হবে এমন আলোচনা বিভিন্ন টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন চলছে, তখন আমরা গতকালকে দেখেছিলাম চিত্রনায়িকা পরীমনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে স্বাধীন দেশে আমার নিরাপত্তা কেন থাকবে না, আমি কেন নিরাপত্তাহীনতায় ভুগব, এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এরকম স্ট্যাটাস দেওয়ার পরে আজকেই দেখা গেল পরীমনির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই কথার জন্যই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমনটা নয়। পরীমনির যে মামলা ঝুলছিল, বোট ক্লাব মামলা, সেই মামলার শুনানিতে আজকে
পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং অনেকে গতকালকে পরিমণির স্ট্যাটাসের সঙ্গে আজকের এই গ্রেপ্তারি পরোয়ানাকে মিলিয়ে দেখতে চাচ্ছেন এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে। আদতে কি পরিমণির ওই স্ট্যাটাস সরকারের বিপক্ষে গিয়েছে বলে সরকার আজকে কোর্টকে, আদালতকে ব্যবহার করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছেন, নাকি আদালত তার স্বাধীনভাবে তার মতো করে স্বাধীন আদালত চলছে? সেই আলোচনা কিন্তু শুরু হয়েছে চতুর্দিকে। আলোচনার ফলাফল কি হবে সেটা অবশ্য বলা মুশকিল। এদিকে আওয়ামী লীগ জয় বাংলা, মুজিববাদ, জিয়াবাদ এগুলো নিয়ে যখন বিতর্ক হচ্ছে তখন আজকে উপদেষ্টা রেজওয়ানা তিনি বললেন যে উপদেষ্টা থাকা অবস্থায় ছাত্র উপদেষ্টারা সরকারের সুবিধা নিয়ে দল গড়ার কাজ করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, যদি কেউ দল গঠন করতে চায়, দলের হয়ে কাজ করতে চায়, তাহলে সরকার থেকে বের হয়ে গিয়েই করবেন। কিন্তু এখনই করছেন কিনা সেই প্রশ্নের খুব একটা সদুত্তর তিনি দিতে পারেননি। কারণ বিভিন্ন জায়গায় সফর, বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের সফর, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কম্বল বিতরণের সফর, এই সফরগুলো প্রশ্ন তুলছে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় উপদেষ্টারা সরাসরি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় কাজ শুরু করেছে। সেই কাজ শুরু করেছেন কিনা তারা আদতেও, সেই প্রশ্নের উত্তরে ডক্টর রেজওয়ানা তিনি পরিবেশ উপদেষ্টা তিনি এক ধরনের দায়সারা গোছের উত্তর দিয়েই দিলেন। উত্তরে খুব একটা যে সমাধান মিলল সেটা নয়। উপদেষ্টারা সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সফর করছেন কিনা এর উত্তর কিন্তু এখনো বাকি রয়েছে। এর সদুত্তর আসলেই প্রয়োজন, কারণ একটা ফ্রেশ ইমেজ তৈরি করার জন্য, একটা ক্লিন ইমেজ তৈরি করার জন্য সরকারের এই উত্তরগুলো খুবই প্রয়োজন। এরকম আলোচনা যখন চলছে তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন রকম গণমাধ্যমে সাক্ষাৎকারের ঘটনা আমরা দেখছি। অনেক নেতাকর্মী এরই মাঝে গত একদিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আন্দোলন সাজানোর চেষ্টা করছে এবং একাধিক গণমাধ্যমে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতারা বলার চেষ্টা করেছেন যে 26শে মার্চের মধ্যেই তারা দেশে ফিরবেন। 26শে মার্চের মধ্যেই আওয়ামী লীগের নেতারা দেশে ফিরতে চাইছেন। কোন গ্রাউন্ডের ওপরে, কি এমন গ্রাউন্ড তাদের তৈরি হচ্ছে কিংবা হবে সেটা আলোচনার বিষয় হতেই পারে। গ্রাউন্ডটা কি হতে পারে? গ্রাউন্ডটা এমন হতে পারে যে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আমেরিকা যদি সরাসরি হস্তক্ষেপ করে, ভারত যদি সেখানে এক ধরনের দুতিয়ালি করে, সেটা যে শুরু হয়েছে, সেটা যে ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করেছে সেটা অবশ্য বলা যায়। ইতিমধ্যে সরকারকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতে অনুদানের জন্য, স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য চীনের সঙ্গে তারা বোঝাপড়ায় যাচ্ছে এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যে ভারতের চাইতে সহজলভ্য চিকিৎসা চীনে সম্ভব, আমরা চীনে চিকিৎসা নেব এবং চীন বাংলাদেশের চিকিৎসা সেবায় অনুদান দিতে চায়, এমন আলোচনা চলছে। অর্থাৎ ভারতকে এক ধরনের অ্যাভয়েড করা, ভারতকে বাদ দিয়েই পরবর্তী কর্মপরিকল্পনা তৈরি করার ব্যাপারগুলো সামনে নিয়ে আসছেন উপদেষ্টারা। ঠিক সেই মুহূর্তে ভারতকে বাদ দিয়ে এই কাজটা করা হচ্ছে যখন আমরা সবাই জানি যে ভারতীয় অনেক পণ্যের উপরে বাংলাদেশ নির্ভরশীল। যদি সেগুলো বাংলাদেশে না আসে, চাল, ডাল, পেঁয়াজ, আলু, এছাড়া আরও অনেক নিত্য প্রয়োজনীয় ব্যাপার, ভারতের সঙ্গে গ্যাসের চুক্তি রয়েছে, সেগুলো যদি না আসে, সেগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের বাজার দর বর্তমানে যে আকাশচুম্বী হয়েছে সেটা কোথায় গিয়ে ঠেকবে
সেটা অনুমান করারও বাইরে। সেই জন্যই আলোচনাগুলো হচ্ছে যে ভারতকে পাশ কাটিয়ে চীনের সঙ্গে সম্পর্ক এবং ভারতকে মাইনাস করে চীনের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে সরকার আরও বেশি বিপাকে পড়বে কিনা। সরকার যখন নানা রকমের সিদ্ধান্তে হোঁচট খাচ্ছে তখনই কিন্তু আওয়ামী লীগ যারা এক ধরনের ব্যাকফুটে রয়েছে, 5 আগস্ট পতনের পর তারা এখন পর্যন্ত প্রকাশ্যে আসতে পারেনি, তারা কিন্তু সরব হওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় শোডাউন করার চেষ্টা করছে, যদিও শোডাউনের পরে গ্রেপ্তার হওয়ার ঘটনাও আমরা দেখেছি। গত দুদিনে প্রধান উপদেষ্টার পদত্যাগপত্র নিয়ে যে গুজব রটেছিল, আমরা আমাদের ভিডিওতেও বলেছিলাম, পদত্যাগপত্রের বিশ্লেষণে বলেছিলাম যে পদত্যাগপত্রের যে ভাষা, সেই ভাষা বিশ্লেষণ করলে স্পষ্টই বোঝা যায় যে এটা প্রধান উপদেষ্টার ভাষা নয়। কারণ পদত্যাগপত্রে যেভাবে সব কিছুর দায়, 5 আগস্টের পরের সমস্ত হত্যাকাণ্ডের দায় তিনি স্বীকার করে নিয়েছেন, এই ল্যাঙ্গুয়েজে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র লিখবেন কিংবা কোথাও কোনো কথা বলবেন, এটা পাগলেরও ভাবার কোনো কারণ নেই। সুতরাং পদত্যাগপত্র যে ভুয়া গুজব ছিল সেটা আমরাও বলেছি। সেই গুজবকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন শোডাউন হওয়ার চেষ্টা দেখেছি আমরা, এবং সেখান থেকে পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে, এমন ঘটনাও আমরা দেখেছি, নিউজে দেখেছি। আজকে যেটা ঘটনা ঘটেছে ইফতেদিয়া মাদ্রাসার শিক্ষকরা তাদের জাতীয়করণের জন্য রাজধানীতে আজকে আন্দোলন করেছে, সমাবেশ করেছে, সেখানে পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনা আমরা দেখেছি। ধর্মভিত্তিক প্রতিষ্ঠান কিংবা ধর্মভিত্তিক দল যখন এই সরকারের খুব কাছাকাছি অবস্থান করছে, তখন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এইভাবে লাঠিপেটা করা, টিয়ার সেল ছোড়া, জল কামান ব্যবহার করা, তাদেরকে ছত্রভঙ্গ করা এবং হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। দাবি করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যে তাদের শিক্ষক একজন মারা গেছে, অনেকে আহত হয়ে হাসপাতালে গেছে। এই ঘটনা কি আবার সরকারকে ধর্মভিত্তিক মানুষগুলোর থেকে বিচ্ছিন্ন করে দেবে কিনা? এই যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে পুলিশ চড়াও হলো, এই পুলিশ কি আবার আওয়ামী লীগ হয়ে ফিরে আসলো কিনা তাদের প্রতি চড়াও হতে, সেই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে ট্রল শুরু হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যেভাবে লাঠি পেটা করা হলো, বেধড়ক পেটানো হলো, তাদেরকে মুমূর্ষ করে হাসপাতালে পাঠিয়ে দেয়া হলো, সেটা একটা বড় ইঙ্গিত দেয় কিনা যে ধর্মভিত্তিক জনগোষ্ঠী, ধর্মভিত্তিক দল এবং ধর্মভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সরকারের সুসম্পর্ক নষ্ট হতে চলেছে কিনা। সেটাও যদি হয়ে যায় তাহলে এই সরকার আমার মনে হয় যে বড় ধরনের বিপদে পড়ে যাবে, তাদের টেকা মুশকিল হয়ে যাবে। এমনিতেই চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে, ডক্টর ইউনূসের সরকার থাকছে না, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে। কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সরকার নিরপেক্ষ নয় এমন প্রসঙ্গে বিএনপিও কথা বলছে। বিএনপি তাদের নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুল সরাসরি প্রশ্ন তুলেছেন একটা সাক্ষাৎকারে, একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকারে থেকেই যদি কোনো রাজনৈতিক দল গঠনে কিংবা কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দেয়া হয় তাহলে সরকারের নিরপেক্ষতা থাকে না, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়, ডক্টর ইউনূস সরকার কি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে? তারা কি নিরপেক্ষ থাকতে পারছে না? মাহফুজ আলমের গতকালকে লক্ষ্মীপুরের কর্মকাণ্ড সম্পর্কে বরেণ্য সাংবাদিক মাসুদ কামাল তার একটি ভিডিওতে মাহফুজ আলমকে উজিরে খামাখা উপাধি দিয়েছেন, তাকে উজিরে খামাখা বলেছেন, অর্থাৎ তার কোনো কাজ নাই, খামাখা একটা পদে বসে রয়েছেন এবং তাকে অপসারণ করার দাবিও তুলেছেন মাসুদ কামাল। তিনি যে সকল কর্মকাণ্ড করছেন একের পর এক, তিনি গতকালকে সমাবেশে বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। এদিকে আজকে সিইসি তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার, তাকে আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তিনি আওয়ামী লীগের নাম না নিয়ে বলেছেন যে আপনারা যে একটা বৃহৎ দলের কথা বলছেন, টপমোস্ট দলের কথা বলছেন, সেই দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না
এটা আমাদের বিষয় নয়, এটা সরকারের বিষয়। সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার। তাহলে মাহফুজ আলম প্রকাশ্য জনসভায় বলছেন কেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেব না, যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভারতের একটা পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে, যেহেতু প্রধান বড় দলগুলো চাইছে কাউকে বাদ দিয়ে নির্বাচন হবে না। সেই কারণে বিএনপির কথাই তিনি বলেছিলেন যে বিএনপি যেহেতু চাইছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে আমরা দেব। সেখানে প্রধান উপদেষ্টার কথাকে ভায়োলেট করে, তাকে ওভারটেক করে মাহফুজ আলম বললেন আওয়ামী লীগকে তিনি নির্বাচন করতে দেবেন না। তাহলে কি সরকারের প্রধান মাহফুজ আলম? সরকার কি মাহফুজ আলম চালাচ্ছেন? এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন সাংবাদিক মাসুদ কামাল। দর্শক, আপনার কি মনে হয়, সরকার কি মাহফুজ আলম চালাচ্ছেন নাকি ডক্টর ইউনূস চালাচ্ছেন? কনফিউশন কথা বলতে এসেছি। এবার বিএনপি এবং সমন্বয়কদের দূরত্ব ঘোচাবার দায়িত্ব নিচ্ছেন আসিফ নজরুল। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই প্রসঙ্গটি আসবার কারণটি হচ্ছে আসিফ নজরুল নিজেই কারণ ঘটিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে একটি পোস্ট দিয়েছেন আজকে দুপুরবেলা। সেখানে তিনি বলেছেন বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয়। বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এই পোস্টে তিনি বলেন, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতা কর্মী এবং তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোনও করেছেন ঘটনা কি জানার জন্য। আমি যতটুকু জানি বা বিশ্বাস করি, বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছু করতে আগ্রহী নয়। ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে। বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও আগ্রহী নন, তাই বিরোধের কোনো কারণ নেই। তিনি আরও বলেন, সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা, অনেক অন্ধ স্থাবক ও সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র। এদেরকে রুখতে হলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। আসিফ নজরুলের এই স্ট্যাটাসে মনে হচ্ছে যে ছাত্র সমন্বয়ক এবং বিএনপির মধ্যে দূরত্ব ঘোচাবার একটা প্রচেষ্টা। তিনি দূরত্ব ঘোচাতে চান। তিনি গত কয়েকদিন তিনিও কিন্তু নীরব ছিলেন, কথা বলেননি।
তবে আমি গতকালকের একটি ভিডিওতে বলেছি যে মোহাম্মদ ইউনূস যে পালিয়ে গেছেন, চলে গেছেন, দেশে আর ফিরবে না, উপদেষ্টারা বা ছাত্র সমন্বয়করা পালিয়েছে, এই যে গুজব যারা ছড়ালেন, আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগ সমর্থকদের মধ্য থেকেই গুজবটি ছড়ানো হয়েছে। আমি নিজেও দেখেছি। এতে কে লাভবান হলো? ক্ষতিগ্রস্ত হলো আওয়ামী লীগ, লাভবান হলো আসিফ নজরুল, যার কারণে আজকে ফেসবুকে আসিফ নজরুল এই স্ট্যাটাস দিতে পেরেছেন এবং আত্মবিশ্বাসের সাথে তিনি গুজবের কথাও বলেছেন। কাজেই এই মুহূর্তে সবচেয়ে নিপীড়ন, নির্যাতনের শিকার, ধরপাকড়ের শিকার আওয়ামী লীগ। আওয়ামী লীগের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে করে এই যে যারা দেশবিরোধী, আসিফ নজরুল বলছেন দেশবিরোধী। দেশবিরোধী কে আসলে? জুলাই অগাস্টে যে আন্দোলনটি হয়েছিল, কোটা পর্যন্ত ঠিক ছিল, কোটা আওয়ামী লীগ সরকার পূরণ করে দিয়েছে। তারপরে সরকার পতন। কোথার থেকে এই ষড়যন্ত্রটা কোথার থেকে এলো? সরকার পতন করে গত 6 মাসে বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ফিল করছে, বুঝতে পারছে যে বাংলাদেশের অবস্থা কোথায় নামিয়ে নেওয়া হয়েছে। আভ্যন্তরীণ অবস্থা একাধিক বিভিন্ন বক্তব্যে বলেছি, মানুষ বুঝছে। কূটনৈতিকভাবেও বাংলাদেশ এক প্রকার বিচ্ছিন্ন রাষ্ট্র। প্রধান দেশ, বিশ্বের প্রধান যে শক্তিগুলো, সেই শক্তিগুলোর সাথে সম্পর্কের জায়গায় এক প্রকার বিচ্ছিন্ন। পৃথিবী একদিকে হাঁটে, বাংলাদেশ আর একদিকে হাঁটে। বাংলাদেশ পাকিস্তানে যায়, চীনের কাছে যায়, চীনের কাছে গিয়ে চীন সফরে গেছেন কদিন আগে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, বোঝাতে চাইছেন যে না, আমাদেরকে চীন খুব ভালো সহযোগিতা দেবে বা দিচ্ছে। বাস্তবতা হলো বাংলাদেশ বিচ্ছিন্ন, কূটনৈতিকভাবেও এক প্রকার বিচ্ছিন্ন। সমন্বয়কদের কথা বলছেন, জুলাই অভ্যুত্থানের আন্দোলনের নেতাদের কথা বলছেন, তাদের কথা কে শোনে এখন? কেউ শোনে? কেউ তো শোনে না। আসিফ নজরুল তার ফেসবুক কমেন্টে গিয়ে একটু মন্তব্যগুলো পড়ে দেখুন, বেশিরভাগ মানুষ সেখানে কি বলছেন। বাস্তবতা আসলে বুঝতে হবে। দেশের অবস্থা ভয়ানক খারাপ। আর আরেকটি কথা যেটি বলা দরকার, যে বিএনপি এই সরকারের নানা রকম দেশ বিরোধী পদক্ষেপে বাদ সেজেছে, বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই কথাও স্পষ্ট করে বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ যদি শক্তিশালী রূপে ফিরে আসে, বিএনপি কিন্তু আওয়ামী লীগের ফিরে আসাকে গ্রহণ করবে না। বিএনপি যে কোনো মূল্যে কিন্তু তাদের সাথে গিয়ে যোগ দেবে। জামাত, ছাত্র সমন্বয়কদের সাথে নিয়েই আওয়ামী লীগের আশাকে মোকাবেলা করবে। মুখে বলছে যে আমরা কোনো দলের নিষিদ্ধ করবার পক্ষে নই, নিষিদ্ধ করতে চায় না বিএনপি, এটি পরিষ্কার। কিন্তু আওয়ামী লীগ আবার সফল হোক, সফল হয়ে আবার ক্ষমতায় আসুক, বিএনপি এটি যে কোনো মূল্যে প্রতিহত করবে, এটি বুঝতে হবে। আর আসিফ নজরুল যেটি চাইছেন বা যেটি করতে চাইছেন, যে এই যে দূরত্ব, এই দূরত্বের কারণে ছাত্র সমন্বয়কদের বলি কিংবা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের বলি, তাদের মধ্যে খানিকটা ভীতি বলি, আতঙ্ক বলি কাজ করছে। উপদেষ্টা পরিষদ কিংবা ছাত্র সমন্বয়কও চাইবেন না যে কোনো মূল্যে বিএনপি, বড় প্রধান রাজনৈতিক দল, বিএনপিকে হাতে রেখে যে কোনো মূল্যে, এমনকি শেষ পর্যন্ত তাদের মেকানিজম, ছাত্রদের যে রাজনৈতিক দল, তাদেরকে যদি ক্ষমতা না দিতে পারে, জামাতকে যদি না দিতে পারে, বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে হলেও নিরাপদে একটা প্রস্থান করবে। তবু আওয়ামী লীগ শক্তিশালীভাবে ফিরে আসুক এটি চাইবে না।
এবং এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে, আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক জায়গায় আসবে, আসছে, থাকছে এবং এটি অব্যাহত থাকবে। আওয়ামী লীগের লড়াইটা কিন্তু একাই করতে হবে। আওয়ামী লীগ কিন্তু কাউকে পাবে না, এটি মাথায় রেখে চলতে হবে। তো যেটি বলছিলাম যে আসিফ নজরুল, আওয়ামী লীগ ভীতি, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা, আওয়ামী লীগের এই যে কতবার বলবো এগুলো, জরিপ ফলাফলে তো আছেই। বিভিন্ন নির্বাচন, সিলেট, সুনামগঞ্জ, মাগুরা আইনজীবী সমিতির যেসব নির্বাচন হলো, সবগুলোতে আওয়ামী লীগ প্যানেল পূর্ণ প্যানেলে জয়ী। এসব একটি করে অ্যালার্ম দেয় যে আওয়ামী লীগ ফিরছে এবং শক্তিশালীভাবে ফিরছে। কিন্তু এই ফেরাটাকে আওয়ামী লীগ, আমি বারবার বলি যে সাংগঠনিক শক্তি দিয়ে কিভাবে কাজে লাগাবে সেটি এখনো দৃশ্যমান নয়। সেই জায়গায় আসিফ নজরুল একান্তভাবে চাইবে যে বিএনপির সাথে এই ছাত্র সমন্বয়কদের যেন কোনোভাবে দূরত্ব তৈরি না হয়। প্রয়োজনে তিনি সমন্বয়ক, ছাত্রদের বলি, তিনি এখন সমন্বয়কের ভূমিকায় অবতীর্ণ হবেন, হয়ে বিএনপি এবং ছাত্র সমন্বয়কদের যে দূরত্ব সেটি ঘোচাবেন, ঘুচিয়ে একসাথে কাজ করবার পরিবেশ তৈরি করবার একান্ত চেষ্টা করবেন। নইলে তো পিঠ বাঁচবে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে আসে, দেশি বিদেশি প্রচেষ্টায় ফিরে আসে বা ক্ষমতায় চলে আসে এবং আকস্মিক ক্ষমতায় চলে আসে, কিংবা নির্বাচন হলো কিংবা একটি দল নিরপেক্ষ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, সেই সরকারটির ভূমিকাটাও কি হবে সেটি নিয়েও কিন্তু উপদেষ্টা পরিষদ বলি, আসিফ নজরুল বলি, সমন্বয়করা বলি চিন্তিত। এই সব কিছু বিবেচনায় একান্তভাবে চাইবেন, আমি এতদিন এটি কোনো জায়গায় প্রকাশ হতে দেখিনি, আজকে দেখলাম ফেসবুকে যে দূরত্ব, ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব কাম্য নয়, এটি সামান্য একটু প্রকাশ হয়েছে, কিন্তু মনে মনে এটা একটা ব্যাপক প্রকাশ, ব্যাপক অবস্থান যে বিএনপিকে যে কোনো মূল্যে সাথে নিতে হবে, নইলে পিঠ বাঁচবে না। সেই জায়গা থেকে আসিফ নজরুল, আমি যেটি বললাম যে প্রয়োজনে সমন্বয়কের ভূমিকা পালন করবে বিএনপি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে ক্রিয়াশীল ছাত্র সমন্বয়কদের। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, এই ভিডিও ফুটেজগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এতক্ষণ আপনার যে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছেন সমন্বয়কদেরকে গণধোলাই, এটা আসলে মূলত রিয়েল না, এটা একটা ফেক ভিডিও এবং আপনারা কেউ গুজবে কান দেবেন না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।